দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত ৩০ ভাগ শেয়ার ধারণ নিয়ে হুঁশিয়ারি বিএসইসি চেয়ারম্যানের ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা। প্রাথমিক পর্যায়ে ২৫ লাখ ভ্যাকসিন সংগ্রহের পরিকল্পনা সরকারের, যাচাই করা হচ্ছে দেশে উৎপাদনের সম্ভাব্যতা। কাঁচা পাট রপ্তানি নিয়ে বিতর্ক, উৎপাদন ও মজুদের তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। উদ্যোক্তা পরিচালকরা সম্মিলিতভাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৩০% শেয়ার ধারণ না করলে তাদেরকেও পদ থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম। বিনিয়োগকারীদের স্বার্থে এবং কোম্পানি পর্ষদের স্বচ্ছতা আনতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ২% শেয়ার ধারণের শর্ত পূরণ না করায় রোববার ৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা করে নির্দেশনা জারি করেছে সংস্থাটি। ২০১০ সালে শেয়ার বাজারে ধসের পর বাজার সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়, যার মধ্যে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক পদে থাকতে হলে ন্যূনতম ২% শেয়ার ধারণ বাধ্যতামূলক করা হয়। কিন্তু সেই আইন লঙ্ঘন করেও পরিচালক পদে বহাল ছিলেন অনেকে। ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ এমন ৬১ পরিচালককে চিহ্নিত করে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ২ সেপ্টেম্বর আলটিমেটামের শেষ দিন হলেও প্রতিবেদন জমা দিতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার কিনেছেন ২৫ জন পরিচালক, শেয়ার কিনতে না পারায় পদত্যাগ করেছেন ১৯ জন, আর শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন ১৭ জন। রোববার ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ ৯ কোম্পানির ১৭ জন পরিচালকের পদ শূন্য ঘোষণা করে নির্দেশনা জারি করেছে বিএসইসি। ইতোমধ্যে কমিশনের চেয়ারম্যানের সই করা চিঠি পৌঁছে গেছে কোম্পানিগুলো সহ সংশ্লিষ্ট দপ্তরে। আগামী ৩০ দিনের মধ্যে শূন্য পদে পরিচালক নিয়োগ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। যারা ছিলেন শেয়ার হোল্ডার হিসেবে তাদের শেয়ার ছিল এক সময়, কিন্তু ওনারা হয়তো কোনো কারণে তাদের আর্থিক প্রয়োজন হোক বা কোনো লাভের আশায় হোক সে শেয়ার বিক্রি করে দিয়েছেন। তো বিক্রি করে দিলে তো তার 2% শেয়ার থাকে না, এবং তাতে আমাদের যে আইন আছে আইনটার বরখেলাপ হয়ে যায়। তো আমরা বারবার তাদেরকে চিঠি দিয়েছি, স্মরণ করিয়ে দিয়েছি, সময় দিয়েছি। তারপরেও যারা করেননি বা পারেননি বা করতে চান না, তখন আমাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ২৯ জুলাই থেকে ৬০ কার্যদিবসের সময় দিয়ে উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০% শেয়ার ধারণের আলটিমেটাম দিয়ে আলাদা চিঠি দিয়েছে বিএসইসি। এ শর্ত পূরণ না হলে তাদেরকেও পদ থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কমিশনের চেয়ারম্যান। বাজারের স্বার্থে কোনো রকম অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। কোম্পানিগুলো জানা সত্ত্বেও যদি সেই কথাগুলো না মেনে চলে, তখন আমাদের যে আইন আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব, ফাইনেরও ব্যবস্থা আছে। আর তাছাড়া তাদের 30% ডাইরেক্টর, স্পন্সর ডাইরেক্টর থাকার ব্যাপারে আমরা যেহেতু বাজারেও শেয়ার আছে, যাদের 2%-এর বেশি শেয়ার আছে তারা ভোটিংয়ের মাধ্যমে, জিমের মাধ্যমে চলে আসবেন, নতুন ডাইরেক্টর আসবেন কোম্পানিতে। তো আমরা যেখানে যা দরকার করছি, কিছুটা বলে পাবলিকলি করি, কিছুটা আমরা নিজেরা যোগাযোগ করেও তাদেরকে থামাই। আমরা আবার এরকমভাবে কিছু করতে চাই না যাতে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। তো সেই জন্য আমরা একটু দেখে শুনে মার্কেটকে হ্যান্ডেল করার চেষ্টা করছি। বাজার বিশ্লেষকরা বলছেন, বিএসইসির এমন সব পদক্ষেপের সুফল পাচ্ছে পুঁজিবাজার, যা বিনিয়োগকারীদের যেমন বাজারমুখী করবে, তেমনি বড় প্রতিষ্ঠানকে বাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করবে। যে বন্ড মার্কেটের আমাদের বলতে গেলে কোনো এক্সিস্টেন্সই নাই বাংলাদেশে, তো সেটা ডেভেলপমেন্ট নিয়েও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা ভালো সিদ্ধান্ত তারা দিল। বললেন যে তারা যেটা করবেন সেটা হচ্ছে পারপিচুয়াল যে বন্ডগুলো আছে যেগুলো লিস্টেড না, সেই বন্ডগুলোকে তারা শেয়ার মার্কেটে লিস্টেড করে ফেলবে। আইপিওগুলো 3 মাসের মধ্যেই অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে, অথবা যদি সেটা অ্যাপ্রুভাল নাও পায় সেটাও 3 মাসের মধ্যে জানিয়ে দেওয়া হবে। তো আগে আমরা দেখতাম একটা আইপিও অ্যাপ্লিকেশন করে বছরের পর বছর পড়ে থাকতো, 2 বছর 3 বছর কেটে যেত এবং সেটার কোনো কি হচ্ছে কিছু জানা যেত না। তো এই যে এই 3 মাসে যদি এটা হয়ে যায়, তখন যেটা হবে যে অনেক ভালো ভালো কোম্পানিগুলো মার্কেটে আসতে আগ্রহী হবে। অনেকে আগে এই দীর্ঘসূত্রিতার কারণে আইপিওতে অনেক ভালো কোম্পানি আসার ইচ্ছাটা তাদের কমে যেত। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের ফলে গেল সপ্তাহে ডিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় 2 ভাগ, লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় 5 ভাগ, আর বাজার মূলধন বেড়েছে ৪,৭০২ কোটি টাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও নেতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,০১২-তে। লেনদেন হয়েছে সব মিলে ৯৭৭ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২৫৯টির, আর অপরিবর্তিত আছে ১৪টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের।
আজকে মার্কেটে সবকটি ইন্ডেক্সে নেগেটিভ মুভমেন্টের মধ্য দিয়ে শেষ হয়েছে। আমরা আসলে বিগত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে মার্কেটে কিছুটা স্লো ডাউন ছিল এবং আমরা প্রায় ১ মাস পর 1.5% এর বেশি মার্কেটে নেগেটিভ মুভমেন্টের মধ্য দিয়ে শেষ হতে দেখেছি। এবং এটার পেছনে রিজন হতে পারে যে মার্কেটে অনেকদিন ধরে র‍্যালি থাকার পর এখন ইনভেস্টররা প্রফিট বুকিং এর দিকে মনোযোগ দিচ্ছে। এই কারণে হয়তো মার্কেট কিছুটা স্লো ডাউন দেখা যাচ্ছে। আজকে মার্কেটে মিউচুয়াল ফান্ড এবং লাইফ ইন্স্যুরেন্স বাদে বাকি সবকটি সেক্টরে নেগেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে শেষ হয়েছে। আজকে মার্কেটে টোটাল টার্নওভার ছিল ৯৭৬ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি যে শেয়ারটি ট্রেডেড হয়েছে সেটি হচ্ছে ডেল্টা ব্র্যাক হাউজিং বা ডিবিএ, যার টার্নওভার হচ্ছে ২৭ কোটি টাকা। করোনার টিকা সংগ্রহ করতে ৫টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। প্রাথমিকভাবে ২০ থেকে ২৫ লাখ টিকা আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এসব কথা জানানো হয়। চীনের বেসরকারি প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা টিকা বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। সফল হলে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা আসবে বাংলাদেশে। এমন সিদ্ধান্ত এসেছে আগেই সরকারের শীর্ষ পর্যায় থেকে। কিন্তু কবে থেকে শুরু হবে সেই ট্রায়াল? গতকালকে আমরা একটা মিটিং করেছি যে সাইনোভ্যাক তারা কবে কাজ শুরু করবে। তারা বলছে আমরা ২-১ দিনের মধ্যে জানাচ্ছি যে আমরা এখানে কিভাবে কাজ শুরু করব, ট্রায়ালটা স্টার্ট করব কিভাবে। এই স্টার্ট করতে গিয়ে আমি বলছি যে তোমাদের কি কি প্রয়োজন, যদি কিছু প্রয়োজন মনে করো যে এই প্রয়োজন লাগবে, আমরা বা ICDD-RB যাদের মাধ্যমে তারা সরকারের সাথে সবসময় যোগাযোগ রাখছে, তাদের সাথে আমরা কথা বলেছি। চীনের এই প্রতিষ্ঠান সহ অন্তত ৯টি প্রতিষ্ঠান করোনার টিকা আবিষ্কারের শেষ পর্যায়ে রয়েছে। সেই টিকা সংগ্রহে বাংলাদেশ এরই মধ্যে ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বলা হয় রাশিয়া বাংলাদেশেই তাদের ভ্যাকসিন উৎপাদন নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এই প্রক্রিয়ায় যুক্ত করা হতে পারে স্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও। ফ্রান্স ও বেলজিয়াম এরই মধ্যে তাদের টিকা ট্রায়ালের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে। ফার্মাসিউটিক্যালগুলোকে কাজে লাগাতে চাচ্ছে। আমরা বলছি যে ঠিক আছে, আমরা রাশিয়ার সাথে একেবারে অনেকটা এগিয়ে গেছি। যদি আমাদের মনে হয় যে রাশিয়ার এটা আমাদের খুবই কাজে লাগতে পারে, এটা আমরা বলছি। কোনো দেশে কার্যকরভাবে ভ্যাকসিন শুরু হয়ে যায়, হিউম্যান বডিতে অ্যাপ্লাই শুরু হয়, প্রয়োগ হয় এবং এটা কাজ করছে আমরা জানতে পারি, তাৎক্ষণিকভাবে যাতে আমরা পেয়ে যাই এবং প্রয়োজনে আমরা অর্থের বিনিময়ে ক্রয় করে আমরা যাতে তাৎক্ষণিকভাবে নিয়ে আসতে পারি, সেই প্রস্তুতিও কিন্তু আমরা রেখেছি। সংবাদ সম্মেলনে বলা হয় প্রাথমিকভাবে অন্তত ২০ থেকে ২৫ লাখ টিকা আমদানি করা হবে। এই টিকা দেওয়ার ক্ষেত্রে প্রথমে করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা যারা এবং বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে। এরপর ধীরে ধীরে তা সাধারণ জনগণের শরীরেও প্রয়োগের উদ্যোগ নেওয়া হবে। যারা ফ্রন্ট লাইনার আছে, যারা এই কোভিড নিয়ে কাজ করছে, আমাদের ডাক্তার নার্স যারা করছে, তাদেরকে তো অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, কারণ তাদেরকে বাঁচিয়ে রাখলেই তো তারা ট্রিটমেন্ট করতে পারবে। এল্ডারলি পিপল যারা কমরবিডি বলছে যে অনেক ধরনের ডিজিজ নিয়ে তারা আছে, তাদেরকে আমরা অগ্রাধিকার দিব। করোনার টিকা ট্রায়ালের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজও শুরু হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মাজহার মিলন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশে কাঁচা পাটের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন পাট রপ্তানিকারকরা। তারা বলছেন রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের কারণে এবছর কাঁচা পাট উদ্বৃত্ত থেকে যাবে প্রায় ১৩ লাখ বেল। এমন পরিস্থিতিতে কাঁচা পাট রপ্তানি বন্ধ না করা এবং শুল্ক না বসানোর আহ্বান জানিয়েছে রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন। সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে সংগঠনটি। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। দেশে প্রতি বছর গড়ে ৬৫ লাখ বেল কাঁচা পাটের চাহিদা রয়েছে। সম্প্রতি এমন তথ্য দিয়ে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন BJMA জানিয়েছিল দুর্যোগের কারণে চাহিদার চেয়ে ১৫ ভাগ পাট কম উৎপাদন হয়েছে এবছর। এতে স্থানীয় বাজারে ঘাটতি তৈরি হয়েছে, যা পাটের দাম বাড়িয়ে দিচ্ছে। এমন অবস্থায় কাঁচা পাট রপ্তানি বন্ধের দাবি জানিয়েছিল তারা। কিন্তু এমন দাবি মানতে নারাজ কাঁচা পাট রপ্তানিকারকরা। তারা বলছে রপ্তানির পরও দেশে এবার পাট উদ্বৃত্ত থেকে যাবে। সরকারি জুট মিলগুলো বন্ধের আগে দেশের অভ্যন্তরীণ কাঁচা পাটের চাহিদা ছিল ৫৫ লক্ষ বেল। এর মধ্যে সরকারি জুট মিলগুলোর চাহিদা ছিল ১৩ লক্ষ বেল। কিন্তু সরকারি জুট মিলগুলো বন্ধর কারণে তাদের এই ১৩ লক্ষ বেল কাঁচা পাটের চাহিদা এবছর থাকছে না। তাই চলতি বছর দেশে লক্ষ লক্ষ বেল পাট কাঁচা পাট উদ্বৃত্ত থেকে যাবে। এই উদ্বৃত্ত কাঁচা পাট হতে আমরা বর্তমানে মাত্র ৮ থেকে ৯ লক্ষ বেল কাঁচা পাট বিদেশে রপ্তানি করতে পারি। তাই
আমাদের রপ্তানি পরও দেশে বিপুল পরিমাণে কাঁচা পাট উদ্বৃত্ত থাকবে। দেশে বর্তমানে প্রতিমন কাঁচা পাটের দাম 2700 থেকে 2800 টাকা। বাংলাদেশ পাট চাষী সমিতি বলছে, উৎপাদন ব্যয়ের সাথে সমন্বয়ের পর যেটি ন্যায্য দাম। রপ্তানিকারকদের অভিযোগ, এর চেয়েও কম দামে পাট পেতে উৎপাদন ও মজুদের ভুল তথ্য দিয়ে সরকারকে বিভ্রান্ত করছে পাটকল মালিকরা। এমন পরিস্থিতিতে কাঁচা পাট রপ্তানি বন্ধ না করা এবং রপ্তানির উপর শুল্ক না বসানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন। বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন আর স্পিনার্স অ্যাসোসিয়েশন একটা বেসরকারি সংস্থা আমাদের মতো, তারা প্রতিবার এই সরকারকে পাটের সংকটের কথা বলে পাট রপ্তানিগুলো বন্ধ করে দেয়। পরবর্তী পর্যায়ে দেখা যায় যে পাট শর্ট নাই, উল্টো উদ্বৃত্ত হয়ে গেল, 10 লক্ষ বেল ক্যারি ওভার হয়ে গেল, 4বার বন্ধ করেছে, 4বারই ক্যারি ওভার হয়েছে। এইটি হলো ওই মিল এবং স্পিনার্সদের একটা কনস্পিরেসি, তারা কনস্পিরেসি করে পাটটা কম মূল্যে নিতে চায়। পাটের ন্যায্য মূল্য না পেলে পাটের দিন আপনার চাষ বন্ধ হয়ে যাবে। যেই বছর পাটের ন্যায্য মূল্য পায়, উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে যদি চাষিরা পাটের মূল্য পায়, তার পরের বছর পাট উৎপাদন বাড়ায়, যেই বছর বাড়ায় তার পরবর্তীকালে বিকল্প চাষের অন্য ব্যবস্থা চাষিরা করে। এটা ষড়যন্ত্রের কারণে আমরা আমাদের চাষিরা ন্যায্য মূল্য পাই না। ব্যবসায়ীদের দাবি, করোনার কারণে কাঁচা পাট রপ্তানিতে লোকসান গুনতে হয়েছে তাদের। এমন অবস্থায় রপ্তানিমুখী অন্যান্য খাতের মতো সরকারি প্রণোদনাও চায় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন। গত 27 আগস্ট ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের বাজারে ফের বেড়েছে পেঁয়াজের দাম। বেনাপোলে অপেক্ষমান পচা পেঁয়াজ বোঝাই ট্রাক সরিয়ে নিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। আর অন্য বন্দর দিয়ে ঢোকা পেঁয়াজের বেশিরভাগ নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ফলে ভারত থেকে একদিনের জন্য আসা পেঁয়াজের কোনো প্রভাব পড়েনি পাইকারি আড়তগুলোতে। পেট্রাপোল বন্দরে 3 শতাধিক ট্রাক বোঝাই পেঁয়াজ অনুমতির অপেক্ষায় ছিল 7 দিন। অনুমতি না পেয়ে শেষ পর্যন্ত পচন ধরা পেঁয়াজের ট্রাক সরিয়ে নিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে আসা বেশিরভাগ পেঁয়াজই পচা হওয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা। ব্যবসায়ীদের দাবি, এতে অর্ধ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এখন এই পেঁয়াজগুলো নিয়ে কী করবো আমরা? কোন এই যে পেঁয়াজ নিলে তো আমাদের বিল ছাড় দিতে হবে, ক্ষতিগ্রস্ত আমরা। তো আমাদের যেগুলা এলসি আছে, যেগুলা এলসি ইন্ডিয়াতে অলরেডি হয়ে গেছে, জেলার মনে করেন এলসি চলে গেছে, এই এলসির মালগুলা ভারত সরকার যাতে দেয় সেই ব্যবস্থাপনা যেন আমাদের সরকার নেয়। কয়েকদিন আটকে থাকার পর পেঁয়াজ পচে গেছে। এই পেঁয়াজ আমরা এখন তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি যে 35 টাকা কেজি কিনে নিয়ে যায়, তো আমাদের ক্যাশই উঠবে না। 200 ট্রাক পেঁয়াজ ভারতের অভ্যন্তরে যেটা আটকা পড়েছিল, সেই পেঁয়াজ তো তারা এক্সপোর্ট করতে পারে নাই। ওই পেঁয়াজের অবস্থা আরও শোচনীয়। ওই ভাবসা গরম, অতি বৃষ্টির কারণে সেই পেঁয়াজগুলো আরও বেশি নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। ভারতে এখনও আটকে থাকা ট্রাকের পেঁয়াজের অবস্থা আরও খারাপ হয়েছে বলেই শঙ্কা আমদানিকারকদের। অপেক্ষমান এসব ট্রাক ঢুকতে না পারায় এবং ভারত পেঁয়াজ রপ্তানি আবার বন্ধ করায় দেশের বিভিন্ন বাজারে দেখা দিয়েছে দামের ভিন্নতা। বেনাপোলে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, আর ভারতীয় 50 থেকে 55 টাকায়। হিলিতে নষ্ট ভারতীয় পেঁয়াজ ঢোকায় মান ভেদে বিক্রি হচ্ছে 35 থেকে 50 টাকায়। বরিশালে বিক্রি হচ্ছে 60 টাকা করে। বিদেশ থেকে বিভিন্ন পেঁয়াজ আসতেছে, বাজার কমবে, সেই গতিতে এখন বরিশাল ক্রেতা শূন্য। আমরা এখন বিপাকে। ওই খবরের সাথে সাথে দেখা যায় যে ইন্ডিয়ান পেঁয়াজে 5 টাকা কমছে এবং দেশি পেঁয়াজে 20 টাকা কমছে, এরকমের কমে আসছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তে ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। খুচরা বাজারে তা 70 থেকে 80 টাকা কেজি। সজীব সাদিক, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশ্বজুড়ে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে $2 ট্রিলিয়ন অবৈধ লেনদেনের ঘটনা খুঁজে বের করেছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ICIJ। ফিনসেন ফাইলস নামের প্রায় 2500-এর বেশি নথি ফাঁস করেছে তারা, যাতে নতুন করে জড়িয়ে পড়েছে HSBC থেকে শুরু করে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাংক। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আবারও মুদ্রা পাচারের ঘটনায় আলোচিত হচ্ছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন HSBCর নাম। এই ঘটনায় ব্যাংকটির শেয়ারের দর 25 বছরের মধ্যে সবচেয়ে কমে গেছে। অভিযোগ, ব্যাংকটি অবৈধ জানার পরও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হংকংয়ের একটি হিসেবে $8 কোটি স্থানান্তর করেছিল 2013 ও 2014 সালে। আর এটি এমন এক সময় ঘটে যখন ব্যাংকটি মানি লন্ডারিংয়ের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে $190 কোটি জরিমানা গুনেছিল।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা ফিনান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক ফিনসেনের কাছ থেকে পাওয়া বিস্ফোরক সব তথ্য নিয়ে ফাঁস করা ফিনসেন ফাইলসে উঠে এসেছে এসব অভিযোগ। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ICIJ এমন প্রায় ২৫০০-এর বেশি নথি ফাঁস করেছে। ফিনসেন ফাইলসের পাওয়া ২০০০-এর বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য বলছে, পঞ্জি স্কিমের মতো দ্বিগুণ লাভের ঘোষণা দিয়ে ২০১৩ সালে HSBC-তে এক ব্যক্তি একটি হিসাব চালু করে, যা ব্যাংকটি জানার পরও কোনো ব্যবস্থা নেয়নি, বরং সেই হিসেবের অর্থ হংকংয়ে স্থানান্তর করে। শুধু HSBC নয়, এই কেলেঙ্কারিতে উঠে এসেছে বিশ্বের সব বড় বড় ব্যাংকের নামও। সব মিলিয়ে ২০১৩ থেকে ১৭ সালের মধ্যে $2 ট্রিলিয়ন মূল্যের অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যেখানে JP মর্গানের বিরুদ্ধে $100 কোটি স্থানান্তরের অভিযোগ রয়েছে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।